সদ্য বাবার ট্রান্সফারের কারণে 12 বছরের সময় এসেছে এক পুরনো বিশাল 2 তলা বাড়িতে। এটা তার প্রয়াত দাদুর সম্পত্তি। বাইরে থেকে বাড়িটা সুন্দর, আভিজাত্যপূর্ণ, কিন্তু ভেতরে এক অজানা শীতলতা, যা পুরনো কাঠের মেঝে আর আর্দ্র দেওয়ালে লেপ্টে আছে। বাড়িতে থাকে সোমা, তার মা আর দিদা। দিদা আগে খুব হাসি খুশি ছিলেন, এখন বয়সের ভারে নুয়ে পড়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে তার আচরণে এসেছে এক ভয়াবহ পরিবর্তন। সন্ধ্যা নামলেই তিনি চুপচাপ, চোখ স্থির থাকে হলঘরের অন্ধকার কোণে, আর রাত হলেই তিনি ঘুমের মধ্যে হাঁটেন। সোমার মা এটাকে সাধারণ স্লিপ ওয়াকিং মনে করলেও সোমার ভয় হয়, এটা স্বাভাবিক নয়। রাত 2টো, বাইরে বাতাস বইছে, কাঁচের জানালায় মৃদু কম্পন। হঠাৎ সোমার ঘুম ভাঙল। কাঠের দরজার ভারী কবজা থেকে আসা একটা চাপা শব্দ। এরপর সেই শব্দ, পায়ের আলতো টেনে চলার শব্দ, যেন কেউ পা মেঝেতে ঘষতে চলেছে। সোমা বিছানা থেকে নেমে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। দিদা হলঘরের দিকে যাচ্ছে, চোখ পুরো বন্ধ, মুখমণ্ডল অভিব্যক্তিহীন, 2 হাত পাশে ঝুলে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। দিদা হলঘরের মাঝখানে থেমে দাঁড়ালেন। তিনি অন্ধকারে কথা বলছেন, ফিসফিস করে। হ্যাঁ, আজও এলেন? আমি চলে আসছি, অপেক্ষা করুন। সোমার শরীরের রক্ত যেন জমে গেল। ঘুমের ঘোরে কেউ এভাবে পরিষ্কার কথা বলতে পারে না। হঠাৎ দিদা ঘাড় ঘোরালেন। তাঁর চোখ বন্ধ, তবু সোমার ঘরের দিকেই স্থির। দিদা নিঃশব্দে সোমাকে লক্ষ্য করেই বললেন, তুমি এখানে থেকো না, ফিরে যাও। সোমা দ্রুত দরজা বন্ধ করে দিল। হৃৎপিণ্ডের শব্দ তার কানে ডুগডুগির মতো বাজছে। পরের দিন সকালে মা দিদাকে জিজ্ঞেস করলে দিদা কিছুই মনে করতে পারলেন না। দিদা স্বাভাবিক কণ্ঠে বললেন, রাতে আমি তো ঘুমাই, কে বলল আমি হেঁটেছি? সোমা বুঝল কেউ দিদার স্মৃতি মুছে দিচ্ছে। সেই রাতে আবার সেই শব্দ। সোমা এবার সাহসে ভর করে দিদার পেছনে হাঁটতে লাগল। দিদা বারান্দার দিকে এগিয়ে গেলেন। বাইরে গাঢ় অন্ধকার, চাঁদের ক্ষীণ আলোও নেই। দিদা স্থির হয়ে মাথা তুললেন, আর তখনই সোমা দেখল দেওয়ালে একটা অস্পষ্ট কালো ছায়া নড়ছে। মানুষের মতো আকৃতি, কিন্তু অস্বাভাবিকভাবে লম্বা এবং বিকৃত। দিদা ফিসফিস করে বলছে, আজ হারিয়ে গেছো কেন? এসো এসো, আমি দেখে নিচ্ছি। ছায়াটা ধীরে ধীরে নড়ল। মনে হলো ঝুঁকে সোমার দিকে দেখছে। হঠাৎ দিদা আবার ঘাড় ঘুরিয়ে সোমার দিকে তাকালেন। চোখ বন্ধ, তার ঠোঁটে এক শীতল অশুভ হাসি ফুটে উঠল। সোমা পিছিয়ে গেল, দেওয়ালের সাথে মিশে গেল। ভয়কে দূরে সরাতে সোমা দাদুর পুরনো স্টাডি রুমে ঢুকল।
টেবিলের ড্রয়ারে একটা পুরনো চামড়ার বাঁধাই করা ডায়েরি পেল। ডায়েরির পাতা উল্টাতেই সোমার চোখ আটকে গেল কয়েকটি লাইনে। বাড়ির নিচে পুরনো কুয়োটা বন্ধ করে দিয়েছি, ছায়াটা যেন আবার ফিরে না আসে। ও আমার স্ত্রীকে খুঁজে বেড়ায়, তার ছায়াকে নিজের করে নিতে চায়। ডায়েরির শেষ পাতা রক্তাভ কালিতে। আলো, শুধু আলো ফিরিয়ে দিতে পারে। ওর নাম ধরে 3 বার ডেকো, তবেই ছায়া শান্ত হবে। সোমার বুক ধরফর করে উঠল। ছায়া, দাদুর অন্য রূপ, দিদাকে নিয়ে যাচ্ছে। সেই রাতে সোমা স্থির করল দিদার পিছু ছাড়বে না। রাত ঠিক 2:12 দিদা ঘর থেকে বের হল। সোমা প্রস্তুত ছিল। দিদা হলে গিয়ে থামল। সোমা এবার স্পষ্ট শুনতে পেল দিদা একাধিক বিকৃত কণ্ঠের সঙ্গে কথা বলছে। ফিসফিসানি, শুকনো পাতার মতো গর্জন, আর এক ধরনের ঠান্ডা স্যাঁতস্যাঁতে নিঃশ্বাসের শব্দ। দিদা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমাকে নেবেন না, আছে না, আমার নাতি আছে। হঠাৎ দিদার শরীর তীব্রভাবে কেঁপে উঠল। অন্ধকারের ভেতর থেকে ধোঁয়া মেলা 2টি কদাকার হাত বেরিয়ে এসে দিদার কাঁধে ভর রাখল। সোমা চিৎকার করে উঠল, দিদা! ছায়াটি পুরো আকারে বেরিয়ে এল। বিশাল, বিকৃত, চোখ নেই, মুখ নেই, শুধু গভীর কালো শূন্যতা। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও, আমার একা ভালো লাগছে না। দিদার ছায়া মেঝে থেকে আলাদা হয়ে কাঁপতে কাঁপতে সেই অন্ধকারের দিকে টানতে শুরু করল। সোমা দৌড়ে গিয়ে দিদার হাত শক্ত করে ধরল। দিদা, চোখ খুলুন, দিদা, চোখ খুলুন। দিদার চোখ খুলতেই ছায়া পিছিয়ে গেল। সেই চোখ থেকে বিচ্ছুরিত আলো যেন এক মুহূর্তের জন্য অন্ধকার সত্তাটিকে দূরে ঠেলে দিল। দিদা হাঁপাতে হাঁপাতে বললেন, ও আমাকে নিতে আসছে, ওর কুয়োতে আমাকে টেনে নিয়ে যাবে। সোমা বলল, ও কে দিদা? তোমার দাদু, ঠিক ওর মতো নয়, তারই অন্য রূপ, মৃত্যুর পর যে রূপ রেখে গেছে। সোমা দিদাকে নিয়ে পিছনের উঠোনে গেল, যেখানে কুয়োটা বন্ধ করা ছিল। পুরনো কাঠের ঢাকনা ধুলোয় ভর্তি, মাঝখানে ফাটা। হঠাৎ বাতাস স্তব্ধ হয়ে গেল। গাছের পাতা নড়ছে না। ঠান্ডা গা ছমছম করা কণ্ঠস্বর কুয়ো থেকে উঠে এলো, ফিরে এসো, আমি এখানে। সোমা দ্রুত কুয়োর ঢাকনা টেনে খুলল। ভেতরে ঘুটঘুটে অন্ধকারে 2টো জলজলে চোখ, মানুষের চোখ, যেন দহন হওয়া কয়লার মতো জ্বলছে। ছায়া প্রবল বেগে বেরিয়ে আসতেই সোমা দিদাকে পেছনে সরিয়ে দাঁড়ালো। তুমি ওকে নিতে পারবে না। ছায়া তীব্র বেগে গর্জে উঠল। দিদার ছায়া মেঝে থেকে আলাদা হয়ে কুয়োর দিকে এগোতে লাগলো। সোমা দাদুর ডায়েরি শক্ত করে ধরে কাঁপা স্বরে তার নাম 3 বার ডাকল, দাদু, দাদু, দাদু। এক তীব্র সাদা আলো কুয়োর ভেতর থেকে ফেটে বেরোল। ছায়া যন্ত্রণায় মুচড়া খেল। তার আকার বিকৃত হতে লাগল। আলো যেন তার অন্ধকার অস্তিত্বকে ছিন্ন করছে। এক প্রচণ্ড ঝড় উঠল। ছায়া চিৎকার করতে করতে ভেতরের অন্ধকারে চুষে গেল। ঢাকনা সজোরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। প্রথম সূর্যের আলো উঠতেই দিদা স্বাভাবিক হলেন।
তিনি আগের মতোই চঞ্চল। কাল রাত্রে কি হয়েছিল রে? আমার এত ক্লান্ত লাগছে কেন? সোমা শুধু হাসল। এখন দিদা নিরাপদ, কিন্তু কুয়োর দিক থেকে হালকা শব্দ এলো, যেন কেউ ভেতরের অন্ধকারে হাঁটছে বারবার। সোমা জানত ছায়া পুরোপুরি কখনোই মরে না, তারা শুধু অপেক্ষা করে পরবর্তী রাতে আবার বেরিয়ে আসার।